নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিরোধীরা এই মুহূর্তে কোনো মতেই FCRA যে বিল অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 সেই বিলটাকে কোনো মতেই সংসদে ইন্ট্রোডিউসই করতে দেবে না, তেমন কথা তারা জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে। এবং অবশ্যই আপনাদেরকে জানিয়েছিলাম যে বিএসসির বৈঠক ছিল এবং বিএসসির বৈঠকে সংসদে একদম সরাসরি সরকারের পক্ষ থেকে রিচ আউট করা হয়েছিল বিরোধীদের কাছে এবং সেখানে সরাসরি কিন্তু যেটা খবর উঠে আসছে যে বিরোধীরা বলে দিয়েছে যে এই FCRA বিল আমরা ইন্ট্রোডিউসই করতে দেবো না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা আপাতত ইন্ট্রোডিউস করি, তারপর আমরা জেপিসি তে পাঠিয়ে দেবো। জেপিসি বলতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, এবং সেখানে পাঠিয়ে দেবো। আপনাদের যদি মনে থাকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়, তখন যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ছিলেন আমরা বারংবার আলোচনা করেছিলাম সেই বিষয়টাকে নিয়ে বিস্তারিত, যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা যখন এলো তখন সেটাকে নিয়ে চন্দ্রবাবু নাইডু একদম সরকারেরই সহযোগী, তিনি আপত্তি জানিয়েছিলেন। পরবর্তীতে বিলটা জেপিসি তে চলে যায় এবং জেপিসি তে তারপর আলোচনা হয়, তার পরবর্তীতে সেই বিলটাকে নিয়ে আবারও সংসদে আসে, সেটা ফিরে আসে এবং সেখানে তারপর পাস করানো হয়। কিন্তু গুরুত্বপূর্ণ, এই জেপিসি তে আদৌ যাবে কিনা বিলটা, সেটা নির্ভর করছে যে সংসদে বিলটা আদৌ ইন্ট্রোডিউস হবে কিনা। এই FCRA বিলের ক্ষেত্রে বিরোধীরা সম্পূর্ণ জানিয়ে দিচ্ছে এটা আমরা ইন্ট্রোডিউসই করতে দেবো না, এবং সেই ক্ষেত্রে সরকার এখন কোন বেকায়দায় পড়েছে আপনারা বোঝার চেষ্টা করুন। উপর যতই সংখ্যা থাকুক না কেন তাদের হাত, যতই মজবুত এনডিএ নিয়ে আলোচনা হোক না কেন টিভিতে কিংবা বিভিন্ন গদি মিডিয়াতে, এই মুহূর্তে এনডিএ যে মজবুত নয় সেটা বোঝাই যাচ্ছে তাদের এই ধরনের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। তার কারণ যে সরকার 12 বছরে বিরোধীদেরকে পাত্তাই দেয়নি, সেই সরকার এখন FCRA বিল আনবে না তেমন একটা খবর উঠে আসছে। তারা বলেছিল যে আমরা 12ই আগস্ট বিলটাকে আনবো এবং তাই জন্য কংগ্রেস হুইপও জারি করেছিল, আপনাদেরকে সেই খবর দেখিয়েছিলাম। কিন্তু তার পরবর্তীতে এই মুহূর্তে সম্পূর্ণ বিরোধীরা, শুধুমাত্র কংগ্রেস নয়, সমাজবাদী পার্টি নয়, সবাই একসাথে তারা জানিয়ে দিয়েছে FCRA বিল আমরা সংসদে ইন্ট্রোডিউসই করতে দেব না, এবং সেই জায়গাতেই বেকায়দায় পড়েছে অবশ্যই সরকার এই মুহূর্তে। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো FCRA বিল কি এবং সেটার ফলে কোন কোন জায়গায় সমস্যা তৈরি হতে পারে, কেন বিরোধীরা এতটা বিরোধিতা করছে FCRA বিল ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদেরকে জানাই যে FCRA বিল মূলত যে জায়গাটা, সেটা হচ্ছে যে ফরেন মানি যে আসে আমাদের দেশে বাইরের থেকে, কোনো কেউ যদি টাকা পাঠান, আমাদের ভিডিও যদি ধরুন আমেরিকাতে বসে কেউ দেখছেন, তাকে যদি আমাদেরকে সাহায্য করতে হয় তিনি ফরেন মানি পাঠাবেন, এবং সেই ক্ষেত্রে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমাদের অন্য কেউ সেই ক্ষেত্রে আসবে সেই ফরেন মানি। তো সেই রকম ভাবে এনজিও তে টাকা আসে বিভিন্ন ফরেন কান্ট্রি থেকে, বিভিন্ন যারা বাইরের এনজিও তারাও আমাদের দেশের এনজিওর সঙ্গে মিলিত হয়ে কাজ করে, তখন ফরেন মানি ট্রানজাকশন হয়। অন্যদিকে অনেক ইন্ডিভিজুয়াল বাইরের থেকে বসে, ভারতীয় মানুষ, অভারতীয় মানুষ, প্রত্যেকেই কিন্তু বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত থাকতে চান এবং তাদের লেভেলে তারা যতটা পারেন, সবাই শারীরিকভাবে উপস্থিত হয়ে পারেন না, তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু এই এনজিওর মাধ্যমে ভালো কাজ করার জন্য, সামাজিক কাজ করার জন্য তারা সাহায্য করেন এবং সেই ফরেন মানি গুলো কিন্তু ট্রানজাকশন হয় ভারতবর্ষে এনজিওর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এনজিও বহু কাজ করে আমরা দেখতে পাই, কখনো একদম যেখানে সরকারও পৌঁছাতে পারে না। বহু জায়গায়, আসামে এই মুহূর্তে যে বন্যা সিচুয়েশন চলছে, সেই আসামে বহু এনজিও কাজ করছে এবং ছোট বড় বহু এনজিও কাজ করছে সেখানে। সেখানে চাল পৌঁছে দেয়া, খাবার পৌঁছে দেয়া, রেগুলারের জল পৌঁছে দেয়া, মহিলাদের ক্ষেত্রে স্যানিটারি প্যাড পৌঁছে দেয়া, তো সেগুলো সমস্ত কিছুই কিন্তু কাজ রেগুলার বেসিস এনজিওরা করে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে ফরেন ট্রানজাকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফরেন ফান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। এবার সরকারের বক্তব্য হচ্ছে যে ফরেন ফান্ডিং এর মাধ্যমে দেশদ্রোহী কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা সেইটাকে সরকার নজর রাখবে। সরকার সম্পূর্ণ এনজিওর যে ফরেন ট্রানজাকশন সেগুলোর উপর নজর রাখবে, এবং অবশ্যই সরকার যদি এই ধরনের কোনো গতিবিধি দেখতে পায় বা ইরেগুলারিটিস দেখতে পায়, তাহলে তাদের সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করতে পারে। এবং সেই ক্ষেত্রে বিরোধীদের মূল যেটা বক্তব্য, যেগুলো মূলত সংখ্যালঘু পরিচালিত, সংখ্যালঘু বোর্ডের দ্বারা পরিচালিত যে এনজিও গুলো, সেই ক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে। এবং তাদের বহু এরকম এনজিও থাকে, খ্রিস্টান মিশনারির যে এনজিও গুলো, তাদের বহু সম্পত্তি থাকে। কেউ কারোর বাড়ি দান করে দেন এনজিও কে, যে সেই বাড়িতে অন্তত যাতে একটা বৃদ্ধাশ্রম করা যেতে পারে। অনেক নিঃসন্তান দম্পতি থাকেন, তাদের বাড়ি আর লাগবে না, তাদের পরবর্তীতে তাদের ছেলেমেয়েরা হয়তো কেউ বিদেশে সেটেল করেছেন, কেউ নিঃসন্তান, তো তাদের বাড়ি দান করে দেন বিভিন্ন এনজিও কে। তো সেই এনজিওর যে বাড়িগুলো দান করে দেওয়া হয়েছে সেগুলোকে সরকার যে কোনো সময় এই মুহূর্তে বাজেয়াপ্ত করে নিতে পারে, যদি ফরেন ট্রানজাকশনের দ্বারা সেই বাড়ি কেনা হয়, কিংবা সেই বাড়ি যদি
বিদেশের কোনো ব্যক্তি একদম সরাসরি দান করে দেন। তো এই জায়গাগুলো নিয়ে একদম সরকার এই মুহূর্তে খুব কঠোরভাবে এই বিলটা আনতে চলেছে, এবং সেটা সরকারের বক্তব্য ছিল যে আমরা অন্তত জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বৈঠকে সেই বিলটাকে পাঠিয়ে দিই, তো সেখানে আলোচনা হবে, সেখানে যদি আলোচনা হয়ে আবার ফিরে আসে তাহলে তখন সেটা ভোটিং এর ভিত্তিতে পাস হবে বা ফেল হয়ে যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ, বিরোধীরা এটাকে আনতেই দিতে রাজি নয়, এবং সেটা সরাসরি সমাজবাদী পার্টির তরফ থেকে জানিয়ে দিয়েছেন অখিলেশ যাদব, এবং অবশ্যই জানিয়ে দিয়েছেন সম্পূর্ণ সঞ্জয় সিং আম আদমি পার্টির তরফ থেকে। আর সঞ্জয় সিং কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সে নেই, তো তবুও কিন্তু তার যে বক্তব্যটা একই বক্তব্য বিরোধীদের মতোই। देखिए, एफसीआरए जो है वो देश भर की सामाजिक संस्थाओं को समाप्त करने की एक इनकी कोशिश है, और ख़ास तौर से जो रिलीजियस माइनॉरिटीज़ हैं उनको टारगेट करने की ये कोशिश है। तो अल्पसंख्यकों के खिलाफ ये लोग रहते हैं, सामाजिक संस्थाओं के खिलाफ ये लोग रहते हैं। इनके लिए सामाजिक संस्था मतलब है आरएसएस, राष्ट्रीय स्वयंसेवक संघ। 700 करोड़ से ज़्यादा धनराशि ओएनजीसी ने अपने सीएसआर फंड की किसको दी है? आरएसएस से जुड़ी संस्थाओं को। तो सीएसआर फंड जो इस्तेमाल हो रहा है वो आरएसएस के लिए इस्तेमाल हो रहा है, पब्लिक सेक्टर कंपनीज का। एफसीआरए के आने के बाद इंस्टीट्यूशंस पर कैसे कब्जा करें, भारतीय जनता पार्टी बहुत बड़ी भूमाफिया पार्टी है, हम उसका विरोध कर रहे हैं, डिलिमिटेशन का, एफसीआरए का विरोध कर रहे हैं। আপনারা শুনলেন দুজনেরই বক্তব্য, এবং এই মুহূর্তে সম্পূর্ণ সরকার কতটা নুইয়ে পড়েছে, সরকার কতটা বেকায়দায় পড়েছে আপনারা বোঝার চেষ্টা করুন। যে সরকার কখনোই বার্গেনিং মুডে থাকে না, যে আমরা অন্তত আনি, ইন্ট্রোডিউস করি বিলটাকে, তার পরবর্তীতে জেপিসির বইটাকে পাঠাবো, এই মোড কখনোই দেখা যায় না সরকারের। সরকার সবসময় ডমিনেট করেছে এই গত 12 বছর ধরে, আমরা সেই ধরনের ছবিই দেখতে পেয়েছি। বিরোধীদের কথা শোনার তারা প্রয়োজনই বোধ করেনি। 2024 সালের পর থেকে এখন বিরোধীরা অনেকটাই ক্ষয়িষ্ণু, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের 20 জন সাংসদ চলে গিয়েছেন সেদিকে, যারা একদম প্রতিবাদ করতেন। সায়নী ঘোষ প্রতি মুহূর্তে আমরা দেখতে পেতাম প্রতিবাদ করতেন, আমরা দেখতে পেতাম যে কাকলি ঘোষ উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতেন। শতাব্দী রায়, আমরা একসময় ভিডিও তৈরি করেছিলাম, শ্রীমতী ভয়ঙ্করীর মতন তিনি প্রতিবাদ করেছেন, তাকে বলতে দেওয়া হয়নি বলে তিনি পরবর্তী যে বক্তা তার কাছে চলে গিয়েছেন বক্তব্য রাখার জন্য, মহুয়া মৈত্র তাকে তখন সাহায্য করেছিলেন। সেই সমস্ত ঘটনা যারা ঘটাতেন তারা তো এখন সরাসরি চলে গিয়েছেন এনডিএ তে, তারা গিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একদম ব্রেকফাস্ট করছেন, আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। তো সেই ছবিগুলো যখন দেখা যাচ্ছে, তখনও পর্যন্ত সরকার ততটা মজবুত আর কিন্তু হতে পারছে না। 2019 থেকে 2024 পর্যন্ত যেরকম মজবুত ছিল, 2014 থেকে 2019 পর্যন্ত যেরকম মজবুত ছিল। সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ডিলিমিটেশন বিল তো অনেক দূরের কথা, এফসিআরএ বিল যেটাকে এনে সরকার পরীক্ষা করতে চেয়েছিল যে এই মুহূর্তে সংসদটাকে চালানো যায় কিনা, সেটাই তারা আনতে পারবে কিনা, এই মুহূর্তে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। 12 তারিখের দিকে আমাদের নজর থাকবে আদৌ সরকার আনে কিনা এফসিআরএ বিল, কারণ এফসিআরএ বিল যদি ইন্ট্রোডিউস করতে হয় তাহলে সেটা অমিত শাহকে করতে হবে, এবং অমিত শাহের সংসদে আসা নিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা সমস্যা তৈরি হয়েই আছে, আপনারা জানেন। অবশ্যই কমেন্ট করুন আপনাদের বক্তব্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেল। অনেকেই দেখছেন কিন্তু সবাই সাবস্ক্রাইবটা করলে আমাদের রিচ আরো বাড়বে, আমরা এগিয়ে যেতে সাহস পাবো, এবং অবশ্যই আমাদের আর্থিক সাহায্য করতে পারেন জয়েন বাটন ক্লিক করে, মেম্বারশিপ গ্রহণ করে। ধন্যবাদ।